এখন হচ্ছে আমরা আমাদের সপ্তম অধ্যায়ে সর্বশেষ টাইপ অর্থাৎ হচ্ছে আমরা লবণের যে ব্যবহারগুলো আছে ওই লবণ সম্পর্কিত যে এমসিকিউগুলো আছে ওগুলো হচ্ছে আমরা এখন সলভ করব। ঠিক আছে, আমাদের এখানে প্রথমে যে প্রশ্নটা আছে এই টাইপ 8-এ সেটা হচ্ছে যে নিচের কোনটি টেস্টিং সল্ট নামে পরিচিত? কি কি আছে? সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম গ্লুটামেট, আরেকটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে সোডিয়াম গ্লুটামেট হচ্ছে টেস্টিং সল্ট নামে পরিচিত। আচ্ছা, এর পরবর্তীতে বলছে কি কোনটি টেবিল লবণ নামে পরিচিত? কোনটি টেবিল লবণ নামে পরিচিত? কি কি আছে? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম গ্লুটামেট, সোডিয়াম কার্বনেট, আর একটা বলেছে হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। তো এখানে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে আমাদেরকে কি বলেছে? টেবিল লবণ বলতে হচ্ছে আমরা যে নর্মাল যে লবণটা আমরা খেয়ে থাকি বা আমরা নর্মালি খাবারে ব্যবহার করে থাকি ওই লবণের কথা এখানে বলা আছে। আচ্ছা, এরপরে বলছে হচ্ছে নিচের কোনটি তুতের সংকেত? তুতে তো আমরা চিনি অনেকেই যে নীল রঙের একটা পদার্থ তুতে। তো এই তুতের সংকেত কোনটি সেটা চেয়েছে। তো তুতের সংকেতটা হচ্ছে কোনটা? কপার সালফেট ইন্টু 5 অণু পানি, এটা হচ্ছে তুতের সংকেত। ঠিক আছে, আবার কেউ এটা দাগাই দিব না এরকম কপার হাইড্রোক্সাইড এরকম না। ঠিক আছে, তো তুতের সঙ্গে হচ্ছে কপার সালফেট। আচ্ছা, এরপরে 115 নম্বর প্রশ্ন কোনটা আছে? 115 নম্বর প্রশ্নে কি বলেছে যে কৃষি জমির ব্যাকটেরিয়া প্রতিরোধে ব্যবহৃত হয় কোনটি? আমরা জানি কৃষি জমির যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো প্রতিরোধ করার জন্য হচ্ছে আমরা তুতে ব্যবহার করি, আর এই তুতের সংকেত হচ্ছে কপার সালফেট। শৈবালের উৎপাদন বন্ধে কোন লবণ ব্যবহার করা হয়? শৈবালের উৎপাদন বন্ধে কোন লবণ ব্যবহার করা হয়? কি কি আছে? সোডিয়াম কার্বনেট, এরপর হচ্ছে পটাশিয়াম স্টিয়ারেট, এরপর হচ্ছে কপার সালফেট, আরেকটা হচ্ছে পটাশিয়াম সালফেট বা হচ্ছে যে আমরা ফিটকিরি যেটাকে বলে থাকি। তো এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 3 নাম্বারটা। ঠিক আছে, শৈবালের উৎপাদন বন্ধে হচ্ছে আমরা কপার সালফেট বা তুতে ব্যবহার করি, তুতে। 117 নম্বর কি বলেছে? সাবানের সংকেত কোনটি? সাবানের সংকেত বলেছে, তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে পটাশিয়াম স্টিয়ারেট, সরি এখানে আমাদের সংকেত হবে হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। ঠিক আছে, সাবানের সংকেত বললে অ্যান্সার হবে হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট, মানে হচ্ছে C17H35COONA। ঠিক আছে, এখন দুইটা আছে, একটা হচ্ছে এই যে সাবানের সংকেত হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট, আর এই পটাশিয়াম স্টিয়ারেট যেটা আছে সেটা হচ্ছে শেভিং ফোমের সংকেত। তো এই জিনিসটা একটু মনে রাখবেন, সোডিয়াম স্টিয়ারেট হচ্ছে সাবানের সংকেত আর পটাশিয়াম স্টিয়ারেট হচ্ছে শেভিং ফোমের সংকেত। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে আমাদের কি বলেছে যে আমরা যদি এর পরবর্তী প্রশ্নে চলে যাই, বলেছে যে শেভিং জেলে কোনটি থাকে? যে আমি একটু আগে বলে আসছি শেভিং জেলে থাকে হচ্ছে পটাশিয়াম স্টিয়ারেট। ঠিক আছে, শেভিং জেলে থাকে হচ্ছে পটাশিয়াম স্টিয়ারেট, ওই যে সেম সংকেত জাস্ট হচ্ছে সোডিয়ামের জায়গায় লাস্টে হচ্ছে পটাশিয়াম যুক্ত হয়ে যাবে। এরপরে বলছে সোডিয়াম স্টিয়ারেটের সংকেত কোনটি? সোডিয়াম স্টিয়ারেটের সংকেত হবে হচ্ছে 3 নাম্বারটা 119। ঠিক আছে, 119-এর 3 নাম্বারটা। আচ্ছা, এরপরে আমাদের 120 নাম্বার প্রশ্নে কি বলেছে যে কাপড় কাঁচা সোডার সাথে কত অণু পানি থাকে? কাপড় কাঁচা সোডা বলতে ওই যে কপার সালফেট বা তুতের কথা বলতেছে, ওটার সাথে হচ্ছে কত অণু পানি থাকে? আমাদের উত্তর কি হবে? উত্তর হচ্ছে 10 অণু পানি থাকে। ঠিক আছে, আমাদের উত্তর হবে হচ্ছে 10 অণু পানি, মানে কাপড় কাঁচা সোডা বলতে হচ্ছে তুতে না, কাপড় কাঁচা সোডা হচ্ছে যে সোডিয়াম কার্বনেট যেটা, এটার সাথে হচ্ছে 10 অণু পানি থাকে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 121 নম্বর প্রশ্নে বলছে যে আমাদের 121 নম্বর প্রশ্নে বলছে হচ্ছে কোনটি ডিমের খোসায় থাকে? কোনটি ডিমের খোসায় থাকে? এখানে আমাদের উত্তর হবে হচ্ছে কি হবে? আমাদের ডিমের খোসা হচ্ছে চুনের যে অংশটা আছে সেটা থাকে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট। এখানে আমাদের উত্তর হবে হচ্ছে 4 নাম্বারটা। ওকে, উত্তর হবে হচ্ছে 4 নাম্বারটা। 122 বলছে হচ্ছে নিম্নের কোনটি পানিতে অদ্রবণীয়? নিম্নের কোনটি পানিতে অদ্রবণীয়? দেখবেন হচ্ছে এটা সরাসরি বইতে দেওয়া নাই, বইতে হচ্ছে একটা বলতে পারেন হচ্ছে কিছু ওই প্র্যাকটিক্যাল টাইপের অংশ থাকে না ছক আকারের মতন, তো ওই জায়গায় দেখবেন এই লাইনগুলো আছে যে পানিতে অদ্রবণীয় কিছু লবণের নামগুলো দেওয়া আছে, যার মধ্যে একটা হচ্ছে সিলভার ক্লোরাইড। ঠিক আছে, তো আমাদের উত্তর হবে হচ্ছে সিলভার ক্লোরাইড। আচ্ছা, 123 নম্বর বলছে হচ্ছে নিচের কোনটি কৃষি এবং শিল্পে ব্যবহৃত হয়? কৃষি এবং শিল্পে ব্যবহৃত হয়। কি কি দেওয়া আছে? কপার সালফেট দেওয়া আছে, এরপরে আছে হচ্ছে মার্কিউরিক সালফেট, সিলভার সালফেট, আর এটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। অ্যান্সার হবে হচ্ছে কপার সালফেট। ঠিক আছে, অ্যান্সার হবে হচ্ছে কপার সালফেট। আচ্ছা, 124 নম্বর প্রশ্নে কি বলছে যে 24 নম্বর বলছে হচ্ছে যে জমির ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রতিরোধে কোন লবণটি প্রয়োগ করা হয়? জমির ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রয়োগ করতে আমরা কোন লবণটা সাধারণত ব্যবহার করে থাকি? তো এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে যে কপার সালফেট, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যান্সার হচ্ছে কপার সালফেট মানে তুতে। ঠিক আছে, আমরা যে তুতে দেখে আসছিলাম এতক্ষণ কপার সালফেট ওইটাই আর কি।
ওকে, এরপর বলছে চামড়া ট্যানিং করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? সালফিউরিক অ্যাসিড, ভিনেগার, খাবার লবণ, আর এটা বলেছে হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। চামড়া ট্যানিং করতে ব্যবহৃত হয় হচ্ছে খাবার লবণ। ঠিক আছে, এগুলো সবই লবণের ব্যবহার। তো এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে খাবার লবণ। আচ্ছা, এরপরে আছে হচ্ছে একটা বিক্রিয়া দেওয়া আছে আমাদের ছোট উদ্দীপকে, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে, পাশাপাশি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া, আর এক্স চিহ্নিত একটা অংশ দেওয়া আছে বা যৌগ দেওয়া আছে, আর হচ্ছে পানি। দেখেন এখানে আমরা বুঝতেই পারতেছি এটা একটা প্রশমন বিক্রিয়া, কারণ লবণ আসতেছে, অ্যাসিড আর হচ্ছে ক্ষার মিশ্রিত হয়ে একটা নতুন যৌগ আর পানি উৎপন্ন করেছে, মানে এটা অবশ্যই লবণ হবে, আর যাই হোক লবণ হবে অবশ্যই। আচ্ছা, উৎপন্ন এক্স যৌগটির ক্ষেত্রে কোনটি সঠিক? নিরপেক্ষ, অম্লীয়, ক্ষারীয়, আইপিএস এ ব্যবহৃত হয়, আমরা জানি নিরপেক্ষ হবে। ঠিক আছে, নিরপেক্ষ হবে কারণ লবণ। ওকে, আচ্ছা, এরপরে 127 নাম্বারটা বলেছে হচ্ছে যে এ যৌগটি, 127 নাম্বারটা কি বলেছে? যে এ যৌগটি উদ্দীপকে, এ যৌগটা যেটা আছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এ যৌগটি খাদ্য হজমে সহায়ক। আচ্ছা, HCl খাদ্য হজমে সহায়ক মানলাম। বি যৌগটির পিএইচ এর মান হচ্ছে 7-এর থেকে কম বলতেছে, তাহলে এখানে তো সমস্যাটা করে ফেললো, তাই না? এরপর আর কি আছে না আছে আমাদের না দেখলেও চলবে, যেহেতু আমাদের অপশনে দুটো দুটো করেই দেওয়া, তার মানে যদি একটা ভুল পেয়ে যায় তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের অ্যান্সার হবে এটা, যেহেতু আমাদের ভুল, বি যৌগটা অবশ্যই পিএইচ এর মান 7 থেকে কম হবে না। কেন? কারণ বিটা তো একটা ক্ষার, এটা অবশ্যই 7 থেকে বেশি হবে। তাহলে আমাদের উত্তর হবে 3 নাম্বারটা, 1 ও 3। ওকে, আচ্ছা, আমরা যদি এর পরবর্তী প্রশ্নে যদি আমরা চলে যাই, আমাদের পরবর্তী প্রশ্নে কি বলা আছে? যে উদ্দীপকে আরেকটা আমাদের বিক্রিয়া দেওয়া আছে ছোট করে, যে এক্স আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলো, ভালো কথা। বিক্রিয়া করেছে উদ্দীপকের এক্স চিহ্নিত পদার্থটির বৈশিষ্ট্য কি? এক্স চিহ্নিত পদার্থটির বৈশিষ্ট্য কি? আচ্ছা, কি কি দেওয়া আছে? এক্স প্লাস সাথে হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড, এরপরে ওয়াই একটা যৌগ, এরপরে পানি। আচ্ছা, এক্স চিহ্নিত পদার্থটির বৈশিষ্ট্য মানে হচ্ছে অ্যাসিডের কথা বলতেছে, সরি অ্যাসিড তো দেওয়া আছে, তার মানে ক্ষারের কথা বলতেছে। তাহলে এটা লাল লিটমাসকে নীল করে, ক্ষার। ঠিক আছে, নীল লিটমাসকে লাল করে না, ক্ষার কখনো লাল করবে না লিটমাস পেপারকে। তো এটা বাদ, তো আমাদের অ্যান্সার কোনটা হবে? বাকি যেগুলো আছে ওগুলোই। তার মানে অ্যান্সার হবে হচ্ছে 1 ও 3। ওকে, মনে রাখবেন আমাদের অ্যান্সার হবে হচ্ছে 1 ও 3 নাম্বার হবে হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 1 ও 3 কোথায় আছে? আমাদের অ্যান্সার হবে হচ্ছে 1 ও 3, মানে হচ্ছে 2 নাম্বারটা। ওকে, আমাদের অ্যান্সার হবে হচ্ছে 1 ও 3 হবে হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর আরেকটা আমাদের উদ্দীপক দেওয়া আছে, যে সোডিয়াম কার্বনেট পাশাপাশি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এ একটা পদার্থ উৎপন্ন হয়, পানি আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। বলছে বিক্রিয়ক দ্বিতীয় যৌগটি, বিক্রিয়ক দ্বিতীয় মানে হচ্ছে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বলতেছে, বিক্রিয়ক দ্বিতীয় যৌগটি ব্যবহৃত হয় খাদ্যদ্রব্য হজমে, ওকে, সার তৈরির উৎপাদন হিসেবে, থালা বাসন পরিষ্কারক হিসেবে। এখানে কি কি হবে? এখানে কি কি আছে? সার তৈরির উপাদান আর হচ্ছে থালা বাসন পরিষ্কারক। তো এখানে আমাদের অ্যান্সারে কোনটা কোনটা হবে? 1 ও 2 আছে, 1 ও 3 আছে। তো এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে শুধুমাত্র 1 নাম্বারটা ঠিক আছে, বাকিগুলো কিন্তু আমাদের অ্যান্সারটা হয় না। ঠিক আছে, বাকিগুলো কিন্তু আমাদের অ্যান্সারে আসে না, মানে সার তৈরির উপাদান হিসেবে আমাদের এটা ঠিক হবে না, আবার হচ্ছে থালা বাসন পরিষ্কারক হিসেবেও কিন্তু আমাদের এটা কাজ করে না হাইড্রোক্লোরিক অ্যাসিডটা। যদি আমাদেরকে টয়লেট পরিষ্কারকের কথা বলতো তাহলে আমাদের এটা, এই যৌগটা হচ্ছে কাজে লাগতো, কিন্তু যেহেতু আমাদেরকে সার তৈরির উৎপাদন বা হচ্ছে থালা বাসন পরিষ্কারের কথা বলতেছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা হবে না। ওকে, তো এখানে আমাদের শুধুমাত্র সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে 1 নাম্বারটা। তো এটা হচ্ছে বলতে পারে একটা প্রশ্নের ভুল আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আরেকটা দেওয়া আছে, হচ্ছে উদ্দীপক দেওয়া আছে, খাওয়ার লবণ ছাড়াও আমরা দৈনন্দিন জীবনে আরো অনেক ধরনের লবণ ব্যবহার করি, আমরা অনেক ধরনের লবণ ব্যবহার করি, জাতীয় অর্থনীতিতে এগুলোর যথেষ্ট ভূমিকা রয়েছে, জাতীয় অর্থনীতিতে এগুলোর যথেষ্ট ভূমিকা রয়েছে। তো প্রথম লবণটির রাসায়নিক সংকেত কোনটি? খাবার লবণ ছাড়া আমরা অনেক ধরনের লবণ ব্যবহার করি, জাতীয় অর্থনীতিতে এগুলোর বেশ ভূমিকা রয়েছে। তো এখানে প্রথম লবণটির রাসায়নিক সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। প্রথম লবণ বলতে যে খাবার লবণের কথা বলছে, খাবার লবণ ছাড়াও আমরা লবণ ব্যবহার করি, বাট প্রথম লবণ বলতে খাবার লবণের কথা বলা হয়েছে। আচ্ছা, এরপরে বলছে পরবর্তী লবণগুলো গুরুত্বপূর্ণ কেন? জীবাণু বৃদ্ধি করে, মাটির উর্বরতা বৃদ্ধি করে, সহজে পাওয়া যায়, অ্যাসিড ও অধাতু বিক্রিয়ায় তৈরি হয়। তো এখানে আমাদের উত্তর হবে 2 নাম্বারটা, মাটির উর্বরতা বৃদ্ধি করে। ঠিক আছে, কারণ কৃষি জমিতে আমরা জানি লবণের ব্যবহার আছে অনেক, তাই আমাদের এখানে উত্তর হবে হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি করে। আচ্ছা, আমাদের বলতে পারো সর্বশেষ প্রশ্ন এখানে বলেছে হচ্ছে যে প্রসাধন সামগ্রী, শেভিং ফোম, আর বলেছে হচ্ছে তুতে। শেভিং ফোম বলেছে এক্স, আর তুতে বলেছে হচ্ছে ওয়াই দিয়ে বলেছে। উদ্দীপকের এক্স এর সংকেত কোনটা? মানে হচ্ছে এই যে শেভিং ফোমের সংকেত কোনটা,
আমি শুরুতে বলে আসছিলাম যে আমাদের যদি সোডিয়াম বলতো, মানে সোডিয়াম স্টিয়ারেট হচ্ছে সাবানের সংকেত, আর যেহেতু আমাকে শেভিং ফোম বলছে সেহেতু আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি পটাশিয়াম স্টিয়ারেট। ওকে, আমাদের অ্যান্সার হচ্ছে পটাশিয়াম স্টিয়ারেট। তাহলে এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের সপ্তম অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার ভিন্ন কোনো অধ্যায়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।